সুতরাং আমি মনে করি একটা বাবা মার ভিতরের মিল এবং তাদের শেয়ারিং কেয়ারিংটা কিন্তু একটা সন্তানের উপরে খুব ভালো প্রভাব পড়ে। 10 বছর আগে যে জিনিসটা আমি ছিলাম না, এখন আমি নানা এনজিওতে কাজ করি, আমার নিজের আমি একজন নৃত্যশিল্পী, আমার নিজের একটা পরিচয় আছে, আমার জায়গাটা এখন অনেক পোক্ত হয়েছে। সুতরাং সেটাও একটা ব্যাপার থাকে, আমার পার্সোনালিটি। এখন আমি কারোর সাথে কথা বলতে অত ভয় পাই না, আগে সিস্টারদের সাথে কথা বলতে ভয় পেতাম। দিয়েছে মা বাবা তো অবশ্যই তার সন্তানকে, আমার মার সাপোর্ট ছাড়া আমি আসতে পারতাম না, কিন্তু তোমার বাবা যে আমাকে ভরসা করে সব জায়গায় আমাকে পাঠাতো নাচ করতে, বা আমি কোথাও গেলে সে যে আমাকে সাপোর্ট করতো, কোনোদিনও আমার ব্যক্তিগত ব্যাপারে সে হস্তক্ষেপ করেনি। তার জন্য তাকে আমি এই মিডিয়ার আজকে মাদার্স ডের দিনে তাকে ধন্যবাদ জানাই, যে সে সাপোর্ট না করলে আমি কিন্তু এত দূর আসতে পারতাম না। Hello and welcome to another new episode of Student Voice Matters. This is your host Sonalika Goswami. Today's episode is special because this is a Mother's Day special episode that I'm doing with my mother and my sister. So I want to introduce you guys to my mom, Soma Goswami, and my sister, Riyanshika Goswami. So welcome to Student Voice Matters podcast. থ্যাংক ইউ সোনালিকা আমাকে ইনভাইট করার জন্য, এবং থ্যাংক ইউ পুরো অ্যাডভেন্টের টিমকে। আমি খুব গর্বিত আজকে যে আমি সোনালিকার এবং রিয়াংশিকার মা, এবং নারী হিসাবে আমার পূর্ণতা কিন্তু একজন মা হিসাবে। সুতরাং আজকে মাদার্স ডে উপলক্ষে আজকে আমি আমন্ত্রিত হয়েছি অ্যাডভেন্টের পক্ষ থেকে, এটা আমার খুবই গর্বের বিষয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মেয়ে সোনালিকা, বড় মেয়ে, সে আমার ইন্টারভিউ নিচ্ছে মাদার্স ডেতে, এটা আমার খুবই আনন্দের কথা। পাশে আমার ছোট মেয়েও আছে, রিয়াংশিকা। তোমাকে যদি 2-3টে সেন্টেন্সে ডিফাইন করতে বলা হয়, হাউ ইজ ইট লাইক বিং মাই মাদার, তুমি কি বলবে? মা হওয়াটা তো পৃথিবীতে আমার মা হওয়া না শুধু না, মা, প্রথম কথা হচ্ছে মা একটা পবিত্র শব্দ, পৃথিবীতে সবচেয়ে নিঃস্বার্থ সম্পর্ক হচ্ছে মা। আর তারপর তোমার মা হিসেবে আমি অবশ্যই গর্বিত, একজন মা হিসাবে, কিন্তু তোমার মা হিসাবে আমি আজকে বেশি গর্বিত যে আজকে তুমি আমার ইন্টারভিউ নিচ্ছ। এবং ছোটোবেলায় আমি তোমার মা ছিলাম, এখন তুমি আমার একজন বন্ধু হয়েছো। সব কিছু ভালো লাগা মন্দ লাগা অনেক কিছুই তোমার সাথে শেয়ার করতে পারি। এবং তুমি আমার ছোট মেয়ে, তোমার ছোট বোন, আদরের ছোট বোন রিয়াংশিকারও তুমি দায়িত্ব নিচ্ছ, একজন ফ্যামিলি, তোমার বাবারও সাথে সাথে বন্ধু, আমারও সাথে সাথে বন্ধু হচ্ছ। এটা আজকে আমার কাছে খুবই একটা গর্বের বিষয়। তোমার এত দায়িত্ব আস্তে আস্তে বেড়েছে, সেই হিসাবে আমি সত্যিই আজকে খুব আনন্দের সাথে কথাগুলো বলছি আমার হৃদয় থেকে, যে আমি গর্বিত যে আমি একজন মা। আচ্ছা, যেহেতু এটা স্টুডেন্ট ভয়েস ম্যাটার প্ল্যাটফর্ম, তো আমরা একটু আমার স্টুডেন্ট লাইফের কথা বলবো। স্টার্ট করব এটা দিয়ে যে আমিও স্টুডেন্ট ছিলাম, এবং আমার বোনের মধ্যে বেশ ওভার আ ডেকেডের ডিফারেন্স। তো আমার টাইমে আমি অ্যাজ এ স্টুডেন্ট কেরম ছিলাম, বা অ্যাকাডেমিক লাইফটা তখন কেরম ছিল, আর ওর যে অ্যাকাডেমিক লাইফটা আছে তার মধ্যে কি ডিফারেন্স আছে, তুমি কি ফিল করো অ্যাজ এ প্যারেন্ট? আমি ফিল করি যে তখন আমার বয়স অনেক অল্প ছিল, তো তখন সব কিছুই অত ম্যাচিউরিটি আমার মধ্যে আসেনি, তো সব কিছুই না সিরিয়াসলি নিতাম। স্কুলের পড়াশোনা সব কিছু, সিস্টারদের প্রতি কথা, সবসময় একটা, সত্যি কথা বলতে আমি একটা সবসময় একটা ভয়ে বা ত্রাসে থাকতাম, যে যদি কোনো কিছু আমার ভুল বা কোনো কিছু মিস্টেকে তোমার উপরে যাতে কোনো প্রেশার না পড়ে। তখন সব কিছুই আমি সিরিয়াসলি, তুমি কিছু ভুল করলে আমার তখন হয় না, ম্যাচিউরিটিটা তখনও আমার আসেনি। তুমি তো অনেক আমার 20-22 বছরেই তোমার জন্ম হয়ে গেছে, তো তখন সব কিছুই আমার সিরিয়াস লাগতো। এবং ধৈর্যটা, সবচেয়ে বড় কথা, ধৈর্যটা তখন কম ছিল। তো তুমি ধরো কোনো ভুল করলে আমি
অধৈর্যের সাথে সাথে হয়ে যেতাম যে কেন তুমি এটা ভুল করছো। তার মধ্যে মানে একটা কনভেন্ট স্কুলের স্ট্রিক্ট চলতো, সব কিছুই সিরিয়াস। কিন্তু এখন আমার অনেক ম্যাচিউরিটি বেড়েছে। আমার ছোট মেয়েকে যদি কোনো টিচার বা কোনো কিছুই করে, আমি মানে সঠিক জবাব দিতে পারি এবং ধৈর্যের সাথে আমি সেটা হ্যান্ডেল করি। হ্যাঁ, কিন্তু আমি সেই ভয়টা কিন্তু আমার একদম নেই। আগে যেটা ছিল, ম্যাচুরিটির সাথে সাথে কিন্তু আমার ভয়টা চলে গেছে। আমি ওই মাদারহুডটাও এনজয় করেছি, বাট তখন একটু ইম্যাচিউর ছিলাম। এখন এই মাদারহুডটা আমি এনজয় করি, কিন্তু এখন অনেক আমি পরিপক্ত হয়ে গেছি, মানে অনেক ম্যাচুরিটিটা আমার মধ্যে চলে এসছে। সুতরাং সব কিছু অত সিরিয়াসলি আমি নেই না। আমি এখন এসে উপলব্ধি করছি, যেটা আমি তখন উপলব্ধি করিনি, যে জীবনে তোমাদের ভালো মানুষ করাটাই বড় কথা। তোমাদের উপরে প্রেশার দিয়ে আমি কোনো কিছু করতে চাইনি, মানে এটা আমি এই বয়সে এসে শিখেছি। তার জন্য সব কিছু, তাছাড়াও একটা বড় কথা, তুমি এখন অনেক ম্যাচিওর হয়ে গেছো, অনেক দায়িত্ব নিয়ে গেছো। স্কুলের ব্যাপারগুলো, একই স্কুলে তোমরা দুজন পড়ছো, তুমি একটা বিশাল গাইডলাইন হয়ে গেছো, এটাও আমার একটা বড় মানে একটা তাছাড়া তোমার বাবা এখন অনেক একটা বড় জায়গায় চলে এসছে, তা সেও আমার পাশাপাশি অনেক কিছু মানে আমার দায়িত্ববোধ অনেক কিছু সে আমার সাথে ভাগ করে নিচ্ছে। তার পপুলারিটিও এখন আমার অনেকটা বড় একটা মানে আমার শক্তি। সুতরাং তো আমরা চারজন মিলে একটা বড় শক্তি হচ্ছি, সেটাও আমি মানে সংসারের ছোটোখাটো যে অধৈর্য বা কোনো কিছু, সেটা আমি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারি সবাইকে নিয়ে, এটাই আমার বড় প্রাপ্তি। কিছুটা কি সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্টও আছে, যে মানুষ এখন অনেকটা বেশি ওপেন ফিল করে? আমাদের টাইমে যেই জিনিসগুলোকে আমরা হয়তো ভয় পেতাম, যে না টিচার এরম বলেছে এরমই করতে হবে, বা সিস্টাররা এরম বলেছে মানে একটা ভয় আছে, এগুলো ফলো করতে হবে, এখন সোশ্যাল মিডিয়াতে এক্সপোজ হয়ে হয়ে আমরা জানতে পারছি যে হয়তো এই স্ট্রিক্টনেসটা কিছু কিছু মেন্টাল প্রেশারও দিত, যার জন্য এখন অনেক মানুষ বেশি ওপেন হয়েছে এগুলো নিয়ে। সেখানে যারা হয়তো আগে প্রচণ্ড স্ট্রিক্ট ছিল তারাও একটু কশিয়াস হয়েছে, তারাও জানতে পেরেছে না এতটাও মেন্টাল প্রেশার স্টুডেন্টের উপর দেওয়া ঠিক না। তো এই কিছুটা সাহস কি সোশ্যাল মিডিয়া আসার জন্য পেরেন্টসরা পায়? না, আমি সোশ্যাল মিডিয়া থেকে যে খুব একটা মানে, হ্যাঁ অবশ্যই সোশ্যাল মিডিয়া একটা বড় কাজ করে এবং টিচারদের ক্ষেত্রে। কারণ আজকাল আমি কিছুদিন আগেই একটা ঘটনায় দেখেছি যে একটা স্কুলে এরকম হয়েছে যে মানে তা বাচ্চাদের সাথে মিসবিহেভ করার কারণে সেটা সোশ্যাল মিডিয়ায় ছড়ে গেছে, সবাই সেটা জানতে পেরেছে, এবার স্কুলেরও সেটা একটা বড় শিক্ষা। কিন্তু আমার মনে হয় যে বয়সের ম্যাচুরিটিটা একটা বড় ফ্যাক্টর কাজ করে, আর একটা ক্ষমতাও একটা মানুষের বড় জায়গা নেয়। যেমন আজকে 10 বছর আগে যে জিনিসটা আমি ছিলাম না, এখন আমি নানা মানে এনজিওতে কাজ করি, আমার নিজের একটা, আমি একজন নৃত্যশিল্পী, আমার নিজের একটা পরিচয় আছে, আমার জায়গাটা এখন অনেক মানে পোক্ত হয়েছে। সুতরাং সেটাও একটা ব্যাপার থাকে, আমার পার্সোনালিটি। এখন আমি কারোর সাথে কথা বলতে অত ভয় পাই না, আগে সিস্টারদের সাথে কথা বলতে ভয় পেতাম, এখন আমি রীতিমতো মানে তাদের সাথে মিসবিহেভিয়ার করে না, ভালো বিহেভ করে আমি তাদের সেই জায়গাটা বোঝাই। সুতরাং আমিও তাদের কথার প্রতি উত্তর করে তাদের বোঝানোর চেষ্টা করি যে এটা আমার ফল্ট না বা আমার বাচ্চার ফল্ট না। এবং আমি অনেক সিকিউর আমার বাচ্চাদের ব্যাপারে, আমি অনেক সিকিউর। আমার কাছে, আমি মা হয়েছি অনেক অল্প বয়সে ঠিক আছে, কিন্তু আমার কাছে আমার বাচ্চারা আগে সব কিছু। আর আমি মনে করি ভালো মানুষ তাদের কিভাবে করতে হবে তাদের। আর আমি আমার মা বাবার কাছ থেকেও শিখেছি, আমার মানে যেহেতু আমাদের মার ফ্যামিলি সমস্ত টিচার তারাই, আমি পড়াশোনাটাকে সবার আগে প্রায়োরিটি দিই। আমি সব কিছুর আগেই আমি আমার বাচ্চাদের কোনো তাদের বার্থডে বা কোনো কিছুতে গিফট দিলেও আমি সবসময় তাদের বই দেই, নানা ধরনের বই উপহার করে। আমি নিজেও ভীষণ বই পড়তে ভালোবাসি এবং আমি বাচ্চাদের বইয়ের মাধ্যমে তোমরা সব কিছু করো, কিন্তু আমি মনে করি আমাদের পয়লা বৈশাখ, তারপর নানা অকেশনে আমি তাদের বই উপহার দিতে ভীষণ ভালোবাসি। 3টে কোয়ালিটি তোমার মায়ের মধ্যে যেটা তুমি নিজের মধ্যে অ্যাজ আ মাদার ফলো করেছো। আমার মা একজন প্রচণ্ড গুণী মহিলা, মানে সে আমার কাছে একজন শ্রেষ্ঠ নারী। কারণ তিনি ডাবল MA করে
একটা পুরো সংসার সামলে, তাছাড়া উনি একজন মানে ক্লাসিক্যাল সিঙ্গার ছিলেন। আমার আজকে যে নৃত্যশিল্পী হওয়া, আমাদের মধ্যে যে কালচারাল জিনিসটা, আমাদের সাংস্কৃতিক সব কিছু, আমাদের যা কিছু আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার মায়ের অবদান মানে সে মানে আমি বলতে পারছি না যে আমি খুব নাচ ভালোবাসতাম ছোট বয়স থেকেই। নাচ মানে খেতে বসলেও নাচ। আমার মা 2.5 বছর বয়সে আমাকে হাতে ধরে আমার গুরুর কাছে নিয়ে গেছিলেন। আজকে আমি একটা নাচের বড় জায়গায় রয়েছি, প্রতিষ্ঠিত হয়েছি। শুধু নাচ না, আমার মা যে আমাকে পড়াশোনা, আমরা যা করতে চেয়েছি স্বাধীনভাবে, মানে একটা নারীরও যে একটা মান সম্মান আছে এবং তার যে একটা ব্যক্তিত্ব আছে, এটা আমি আমার মার কাছ থেকেই শিখেছি। এবং আমার মার কাছ থেকে আমি এটাও শিখেছি যে ঘর এবং বাইরে কি করে সামলে রাখতে হয়। এটা শুধু আমার মা না, আমার শাশুড়ি মাও আমাকে শিখিয়েছেন, যে তিনিও আমার আরেক মা। তিনি আমাকে শিখিয়েছেন যে ঘরে কি করে শান্তি রাখতে হয়, এবং হাজব্যান্ডকে বন্ধু ছাড়াও তাকে শ্রদ্ধা দিয়েও যে ঘরটাকে শান্তি রাখা যায়, এটা আমার শাশুড়ি মার কাছ থেকেই শিখেছি। সুতরাং আমার 2 মার কাছ থেকেই আমি অনেক কিছু শিখেছি। এবং আমার বাবার বাড়িতে তো রান্নাবান্নার খুব প্রচলন ছিল, বাবার বাড়ি শ্বশুর বাড়িতেও। এবং কিন্তু আমার মার বাড়িতে আমরা মানে আমি সেরকম করতে হয়নি, কিন্তু আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আমাকে হাতে ধরে অনেক কিছু শিখিয়েছেন, তার কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি। যখন এই মেনশনটা হলো তখন আমি বলি যে আমি একটা খুব অন্যরকম পরিবেশে, যেহেতু আজকে আমরা মাদার্স ডে নিয়ে কথা বলছি, মায়ের রেসপন্সিবিলিটিস নিয়ে কথা বলছি, আমি যেই পরিবেশে বড় হয়েছি আমি সবসময় দেখেছি যে আমাদের বাড়ির ছেলেরা বাড়িতে মেয়েদের ইকুয়াল বা তার থেকে বেশি কন্ট্রিবিউশন দিয়েছে। সেটা শুধু বাইরে না, ভেতরেও আমি দেখেছি। আমার দাদুকে কিচেনে রান্না করা থেকে শুরু করে আমার বাবাকে এখনও দেখি এভরিডে হাউস হোল্ড চোর্স যেগুলো আছে সেগুলো অনেক কটা কাজ বাড়িতে বাবার কন্ট্রিবিউশন আছে। তো এটা অ্যাজ আ মাদার তুমি কতটা মনে করো এই পেরেন্টের যে ইকুয়াল কন্ট্রিবিউশনটা দেখে আমি যে বড় হয়েছি সেটা কতটা ইম্পর্টেন্স প্লে করে? একদম, এটা মানে একটা সন্তানের জন্য তার বাবা মার মধ্যে মিল, বা বাবা হেল্প করছে, এটা শুধু মানে মেয়েদের ক্ষেত্রে না, আমার মনে হয় প্রতিটা মায়েদের উচিত তার ছেলেকে সেই শিক্ষাটা দেওয়া, যাতে তার স্ত্রীকে সে সম্মান করে। এই জিনিসটা সত্যি আমার শ্বশুরমশাই এত ডাউন টু আর্থ মানুষ ছিল, তিনি আজকে নেই, কিন্তু তিনি যে মেয়েদের সম্মানটা, আজকে মনে করি তোমার বাবা যে আমাকে সম্মান করছে বা তোমাদের যে ভালোবাসছে, তোমাদের সাথে কাজ ভাগ করে নিচ্ছে, সংসারের প্রতিটা জিনিসে তার প্রতিটা লক্ষ্য, যার জন্য অনেকটা আমার মাইন্ডটা ফ্রি থাকে, যে আজকে একা আমার চাপ নিতে হচ্ছে না। মানে সব কিছু শুধু বাজার করে দিলাম বা শুধু আমি রোজগার করলাম, সেটা কিন্তু বড় কথা না। হ্যাঁ, আমি মানে সাথে আমাদের সাথে যে শেয়ার করা প্রতিটি জিনিস, এবং আমি রাত্রে অনেক সময় ক্লান্ত হয়ে থাকি, তোমাদেরও বাবা ডাকে যে তোমার মাকে হেল্প করো। এই জিনিসটা, এই কেয়ারিং আর শেয়ারিং জিনিসটা মানে সত্যি এটা প্রত্যেকটা নারীরই মানে এটা আশা করি যে পাওয়া উচিত। এবং প্রতিটা বিষয়, সে শুধু সংসারের না, সবার মানে আমাদের কমপ্লেক্সে পুজো হলে সে সব কিছু লাস্ট অবধি সবার শেষে সে খায়। এবং আমি মানে প্রতিটা অনুষ্ঠানেই দেখি, এই যে রিসেন্ট আমাদের পয়লা বৈশাখ গেল, সেখানেও আমি দেখেছি যে সেই সমস্ত অনুষ্ঠানের পরে সে সব চেয়ার ফেয়ার অ্যারেঞ্জ করছে বয়স্ক লোকরা, মানে আমাদের যারা বয়স্ক আছেন তারা সবসময় ওকে এত পছন্দ করে, কেন সে আগে বয়স্করা খেয়ে নিক, রাত 10টা বেজে গেছে। এই যে শুধু আমাকে না, প্রতিটা বাচ্চাদের খেয়াল রাখা, বাচ্চারা কি খাবে, সবাই কি করবে, এই জিনিসটা, এই মানে গুড কোয়ালিটিটা সবার মধ্যে থাকে না। এবং 8 থেকে 80 সবাই তোমার বাবাকে তুমি জানো যে পছন্দ করে, এটা কিন্তু তার একটা ভীষণ ভালো কোয়ালিটি। তো আমি এটা আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে দেখেছি যে রোববার করে আমাদের মানে রান্নাঘরে ঢুকতে দেওয়া হতো না, সে নিজেই সমস্ত রান্না টান্না করে আমাদের
বিশাল কলা গাছের বাগান ছিল, কলা বাগান ছিল। সেই কলা বাগানে কলা গাছের পাতা কেটে আমাদের সেদিন সমস্ত, মানে সেটা আমাদের একটা পিকনিক উৎসব। এই যে তোমরা সেই জিনিসটা এখনও নিশ্চয়ই তোমাদের সেই স্মৃতিতে, মানে একটা সুখদ স্মৃতি তোমাদের সেই জিনিসটা রয়েছে। এটা কিন্তু আমার সত্যিই গর্ব। আর আমি মনে করি আজকে তোমার বাবা যে এত ভালো মানুষ হয়েছে, তার বাবা মার ভালোবাসা এবং তাদের আশীর্বাদ এবং তাদের শিক্ষাটা পেয়েই কিন্তু তোমার বাবা বা তার এবং তোমার পিসি, তোমার জেঠু যারা রয়েছেন তারা কিন্তু সেই কোয়ালিটিটাই পেয়েছেন। সুতরাং আমি মনে করি একটা বাবা মার ভিতরের মিল এবং তাদের শেয়ারিং কেয়ারিংটা কিন্তু একটা সন্তানের উপরে খুব ভালো প্রভাব পড়ে। আচ্ছা, আমি একটু রিয়াংশিকার সাথে কথা বলবো কিছুক্ষণ। হাই রিয়াংশিকা। হাই। তোমার কাছে মাদার্স ডে মানে কি? মাদার্স ডে, তুমি কি বোঝো মাদার্স ডে বলতে? মাদার্স ডে বলতে আমি বুঝি যে মাদার্সদের রেসপেক্ট করা অ্যান্ড তাদের ভালোবাসা। তোমার মায়ের মধ্যে তিনটে কোন জিনিস পছন্দ? যে মায়ের এত ভালো ডান্স, মায়ের বিহেভিয়ার অ্যান্ড মায়ের চয়েস। চয়েস? কিসে চয়েস? লাইক ফুড অ্যান্ড কালার, দিলাম। আর তুমি আমার ব্যাপারে কি বলতে চাও? আমার ব্যাপারে অ্যাজ এ সিস্টার তুমি, তোমার আমার সাথে বন্ডিং কিরকম তুমি একটু বলো। অনেক ভালো। কিরকম, মানে বড় মার প্রতি তোমার কিরকম বন্ডিংটা কিরকম সেটা তুমি একটু বলো। বড় মা তোমার কাছে কি সেই জিনিসটা বলো। আমার কাছে সেকেন্ড মাদার। সেকেন্ড মাদার? আচ্ছা, আর আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই যে এই যে এভরি ইয়ার তুমি মাদার্স ডে সেলিব্রেট করো, তা তুমি কি চাও? তোমার মাকে কিরমভাবে তুমি প্রাউড করতে চাও, বা তুমি তোমার মাকে কিরমভাবে খুশি করার ইচ্ছা রাখো? তোমার কি মনে হয় কোন জিনিসটা করলে মা খুশি হবে? মায়ের ফেভারিট থিংস করলে। কি কি ফেভারিট থিংস দুটো বলো। মায়ের জন্য গিফটস আনা। আর একটু ভালো করে পড়াশোনা করলে। হ্যাঁ। আর তোমার কি মনে হয় যে মা এখন মা তোমার মায়ের তোমার সাথে বন্ডিং কেমন? মা বকাবকি করে নাকি মা তোমাকে বুঝিয়ে বলে? বুঝিয়েও বলে, বকাও করে। বকাও করে? ঠিক আছে, আমরা ফিরে যাব আবার। তো আমি যেটা জিজ্ঞেস করছিলাম অ্যাবাউট মেট্রিয়ার্কি বা এই ইকুয়াল কাজের এই কথাটা, তো এখানে তোমার কি মনে হয় যে টাইমের সাথে সাথেই মেয়েদের স্কুল টাইম থেকেই কতটা দরকার এই সেন্স অফ ইন্ডিপেন্ডেন্সটা শেখানো, যাতে বড় হয়ে তারা নিজেরা নিজেদের দায়িত্ব নিতে পারে বা একটা সাহস করে চলতে পারে? দেখো, সাহসটা স্কুলেও দরকার এবং তোমার প্যারেন্টসদের কাছ থেকেও তোমার শিখতে হবে, কারণ প্যারেন্টসরা তোমাকে সহযোগিতা করবে এবং তোমার মধ্যে ভরসা দেবে। আমার কাছে মনে হয় যে ছোটোবেলার থেকে অনেকে, তুমি মেয়ে, তুমি এটা করবে না, তুমি ওটা করবে না, তুমি ওই জায়গায় যাবে না, এই জিনিসটা কিন্তু আমি পছন্দ করি না। আমার ভরসা রাখতে হবে। যেমন তোমাকে আমি বস্টনে পাঠিয়েছি, ভরসা করেই তো পাঠিয়েছি যে তুমি সেখানে গিয়ে তোমার দেশকে, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করো। তো সুতরাং তোমাকে সেই জিনিসটা, কনফিডেন্টটা তোমার মধ্যে দিতে হবে। এবং আমি একটা জিনিস মনে করি যে স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা না। সুতরাং স্বাধীনতা তোমাকে দেব, ভরসা দেব এবং তুমি তার মানে একদম ঠিক প্রয়োগ করবে, সেটাই আমার কাছে বড় কথা। আজকে তোমাকে চোখ বন্ধ করে এত দূরে আমি পাঠিয়েছি, সেটা একমাত্র ভরসা এবং ভালোবেসে, যে তুমি আমাদের নিরাশ করবে না। এবং আমি সত্যি গর্বিত যে তুমি আমেরিকাতে পড়াশোনা করে দেশে এসছো। তোমার বাবার ইচ্ছে ছিল যে ওখানে তুমি পড়াশোনা করো, কিন্তু তুমি তোমার দেশে এসে কাজ করবে, সেই কথাটা রেখেছো। সেটাও আমার খুব গর্বের বিষয় যে তোমার বাবাকে তুমি রেসপেক্ট করেছো। এবং কি বলো তো, আমি আমার মা বাবার কাছ থেকে, বিশেষ করে মায়ের কাছ থেকে শিখেছি যে মা আমাকে খুব ভরসা করতেন। এবং আমি দূরে দূরে দেশের বাইরেও নাচের জন্য আমি প্রোগ্রাম করতে গেছি এবং আমি 7 দিন 10 দিনও বাইরে থেকেছি। এবং আমার মা কোনোদিনও আমাকে জিজ্ঞেস করেনি কি হয়েছে, বা কোনো এমন কিছু মানে অকওয়ার্ড পজিশনে আমাকে কোনো দিন ফেলেনি এবং আমাকে ভরসা করেই সে পাঠিয়েছে। এবং এই কথাই বলেছে যে তুমি তোমার দেশকে
রিপ্রেজেন্ট করো, সেই ভরসাটা কিন্তু আমি পেয়েছি আমার মার কাছ থেকেই। সুতরাং সেটা মানে আস্তে আস্তে আমার মধ্যেও ঢুকে গেছে যে আমার মা তো আমাকে এতটা ভরসা করেছে, তাহলে নিশ্চয়ই আমার সন্তানও সেই ভরসাটা নষ্ট করবে না। এবং আমি এটাই সবসময় ওদের মধ্যে ভিতরে ঢোকানোর চেষ্টা করেছি যে তুমি তোমার ধর্মটাকে ঠিক রেখে মানে সঠিক পথে চলো। এবং আমার ভীষণ ভালো লেগেছে তুমি যখন বস্টনে গিয়ে মানে ওখানেও ইসকনের মন্দিরে গেছো বা রামকৃষ্ণ মিশন গেছো, বা নিজে তুমি তোমার ধর্মটাকে পালিত করেছো, তুমি উপোস থেকে ঠাকুরের পুজো করেছো। এটা কিন্তু আস্তে আস্তে আমাদের ফ্যামিলিকে আমাকে দেখে বা আশেপাশের পরিবেশ দেখেই কিন্তু তুমি সেটা ওখানে করেছো, অনেক কষ্ট করে ওখানে সব কিছু করেছো। তো সেটাই আমার কাছে, এটাই আমার বড় প্রাপ্তি যে তুমি একটা ভালোভাবে নিজেকে রিপ্রেজেন্ট করেছো সেই দেশে, সেটাই আমার কাছে বড় প্রাপ্তি। আর আমরা একদম শেষে চলে এসেছি পডকাস্টের, তো আমি এটাই জিজ্ঞেস করব যে তোমার কি মনে হয় যে তুমি যখন ফার্স্ট মাদার হয়েছিলে তখন তোমার যা যা এক্সপেকটেশন ছিল তোমার ফার্স্ট ডটারের প্রতি, সেগুলোর কতটা ম্যাচ হয়েছে আর কতটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছো? না, তখন তো এখন ধরো আমি একটা ডিসিশান সবসময় মানে এই বয়সে এসে আমি নানা ধরনের ডিসিশান নেই, আমার ভালো লাগাটাকে আমি প্রায়োরিটি দেই। তখন তো আমি একটা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, তখন এখন তো নানা লোক হ্যাঁ মানে সাহায্য করছে গিয়ে, তখন জয়েন্ট ফ্যামিলিতে। তবে তোমার বাবা তো তখন প্রচণ্ডই ব্যস্ত ছিলেন, বাইরে বাইরে ছিলেন, কিন্তু আমি ফ্যামিলি সাপোর্ট ভীষণ পেয়েছি। তোমার পিসি, তারপরে তোমার জেঠু ছিলেন, আমার বোনেরা দিদিরা সবসময় ছিলেন, এবং সবচেয়ে বড় কথা তোমার দাদু এরা এত হেল্প করেছে। রাত বিরেতে তুমি বাবা থাকতো না, তখন দেশের বাইরে থাকতেন কাজের জন্য, তখন তারা এসে মাঝরাত্রিতে তোমাকে নিয়ে ঘুম পাড়ানো, তুমি কাঁদলে তোমার আম্মা করেছে। এবং বিশেষ করে তোমার পিসি এত হেল্প করেছে। না মানে তুমি আমার মধ্যে কি কি চেয়েছিলে, কি কি গুণ আসুক? না গুণ, একটা বাচ্চা তো একটা আমি মনে করি মাটির ডালার মতো, তাকে যেভাবে তুমি তৈরি করবে। তবে আমি কোনোদিনও ওই ছেলে মেয়ের এগুলো পার্থক্য কোনোদিন, আমার কাছে সন্তান, একটা সুস্থ সন্তান হওয়া একটা মায়ের কাছে এটা একটা বড় মানে ব্যাপার। আমি চাই যে প্রত্যেকেরই একটা সুস্থ সন্তান হোক, তার ছেলে মেয়ে কি হবে না হবে সেটা বড় কথা না। আমি চাই তোমরা দুজন আমার মানে দু হাত হয়ে আরও আমার সাপোর্ট হও, তোমার বাবার সাপোর্ট হও। এবং আমি আজকে এইটাই বলতে চাই যে আমি যে নৃত্যশিল্পী হয়েছি, তোমরা দুজনেও আমাকে সাপোর্ট করেছো। আজকে তোমরা দুজন যদি আমাকে হেল্প না করতে, তুমি বা আমার ছোটো মেয়ে রিয়াংশিকা, আমাকে সব সময় তোমরা সাপোর্ট করেছো। কোনো দিন আমি বাইরে বেরিয়ে নাচে গেলে তোমরা কোনো দিনও কোনো জেদ বা কিছু করোনি, সব সময় তোমরা আমার সাপোর্টে থেকেছো। এবং সবচেয়ে বড় সাপোর্ট আমার হাজব্যান্ড দিয়েছে। মা বাবা তো অবশ্যই তার সন্তানকে, আমার মার সাপোর্ট ছাড়া আমি আসতে পারতাম না, কিন্তু তোমার বাবা যে আমাকে ভরসা করে সব জায়গায় আমাকে পাঠাতো নাচ করতে, বা আমি কোথাও গেলে সে যে আমাকে সাপোর্ট করতো, কোনো দিনও আমার ব্যক্তিগত ব্যাপারে সে হস্তক্ষেপ করেনি। তার জন্য তাকে আমি এই মিডিয়ার আজকে মাদার্স ডের দিনে তাকে ধন্যবাদ জানাই, যে সে সাপোর্ট না করলে আমি কিন্তু এত দূর আসতে পারতাম না। আর এই কথা বলতে চাই তো মানে আজকে মাদার্স ডের দিনে তোমাদের আমি অনেক অনেক আশীর্বাদ, আদর এবং ভালোবাসা জানাই, যে তোমরা দুজনে আমার এত প্রিয় হয়ে আমার সাপোর্ট দিচ্ছ, সেজন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা। রিয়াংশিকা, লাস্টে তুমি কিছু বলতে চাও আমাদেরকে এখানে? ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাদের পডকাস্টে জয়েন করেছো। তা তুমি কি কিছু বলতে চাও? তোমার কিরম লাগলো এই পডকাস্টে এসে? আমার অনেক ভালো লাগলো। তোমার আমার সাথে এই কথা বলে এখানে বসে তোমার কি ফিল হচ্ছে? বেস্ট ফিল হচ্ছে। আর তোমার এবার মাদার্স ডেতে কি প্ল্যান? আমার প্ল্যান হলো মাকে ওবে করা আর মাকে গিফট দেওয়া। ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমি সবচেয়ে শেষে এই কথাই বলতে চাই যে সবার সাপোর্ট তো আছে, কিন্তু উপরে ঈশ্বরের আমি মানে এত কৃপা পেয়েছি, সুতরাং তাকে আমার মানে
ভিতর থেকে আমি তার কাছে মানে প্রার্থনা করি তার কৃপা যেন আমার পরিবারের উপরে থাকে, আর এভাবেই জানি আমার 2 মেয়ে জীবনে উন্নতি করতে পারে, এটুকুই আমার তার কাছে হাত জোড় করে প্রার্থনা। থ্যাংক ইউ সো মাচ।